হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টুডিয়ার। তো তোমরা যারা জেইই, নিট এই সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রিপারেশনকে আরও বেটার পজিশনে নিয়ে যাওয়ার জন্য তোমরা আরম্ভ ব্যাচে এনরোল করো। আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভেবে চিনতে আরম্ভ ব্যাচ এটা শুরু হতে চলেছে অগাস্ট মাস থেকে। তো এই ব্যাচে তোমরা এনরোল করবে। ওকে, চলো শুরু করা যাক আজকের আলোচনা। আজকে আমার টপিক তড়িৎ রসায়ন অর্থাৎ ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটায় যাওয়ার আগে দেখে নিই যে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করা যাক। দেখো, প্রথম যে আছে অর্থাৎ যে নির্জল কোষ, তড়িৎ বিশ্লেষণ, তারপরে এই গ্যালভানিক কোষ, তড়িৎ বিশ্লেষণ কোষ, এই যে অংশটা রয়েছে, এইখান থেকে যদি লক্ষ্য করি, ওকে, তাহলে দেখতে পাবো যে এখানে খুব একটা কিন্তু মানে বোর্ড এক্সামেও কিন্তু খুব একটা কোশ্চেন আসে না, বা অন্যান্য কোনো এক্সামে কিন্তু এখান থেকে কোনো কোশ্চেন কিন্তু আসে না। তারপর তড়িৎদ্বার বিভব, তড়িৎ চালক বল মানে কোষের তড়িৎ চালক বল, নার্নস্ট ইকুয়েশন, রাসায়নিক কোষের ক্ষেত্রের প্রয়োগ, এই যে অংশটা, এই অংশটা থেকে কিন্তু কোশ্চেন সমস্ত পরীক্ষাতেই খুব এক ভালো মতোই কিন্তু আসে। এই ধরো ডব্লিউবিসিএইচএসসি অর্থাৎ বোর্ড এক্সামেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, অর্থাৎ রেগুলার কোশ্চেন আসে, একদম প্রত্যেক বছর কোশ্চেন আসে। ওকে, তারপরে ডব্লিউবিজেইই তেও রেগুলার কিন্তু কোশ্চেন আসে, মাঝে 2-1 বছর ছাড়া মানে আসে না, কিন্তু তা না হলে কিন্তু এখান থেকে কিন্তু রেগুলার কোশ্চেন আসে। ওকে, এবার জেইই মেন্সে এখান থেকে কোশ্চেন কোনো কোনো বছর আসে, আবার কোনো কোনো বছর আসে না। তো যে বছর আসে কিন্তু ভালো কোশ্চেন আসে। ওকে, তারপর নিট, নিটে দেখো, বা এআইপিএমটি বা নিটে এখান থেকে কোশ্চেন ট্রেন্ড যদি দেখি, তাহলে কিন্তু রিসেন্ট কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, আগে আসতো না কিন্তু এখন কিন্তু আসে। এমসে কোশ্চেন খুব একটা আসে না। ওকে, তারপরে অংশটা তারপরে অংশটা থেকে দেখো, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ দ্রবণের পরিবাহিতা, তারপরে আপেক্ষিক ও মোলার পরিবাহিতা, এই যে অংশটা, এই অংশটা থেকে প্রথমের দিকে কোশ্চেন আসেনি, তারপরে কিন্তু রেগুলার বেসিসে কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। ওকে, তারপর জেইই মেন্সে প্রথমে কোশ্চেন আসতো, কিন্তু এখন কিন্তু কোশ্চেন আসে না। তারপরে নিটে কিন্তু এখান থেকে কোশ্চেন খুব একটা হয়তো আসে না, কিন্তু নিটের ক্ষেত্রে এই নাম্বারটাও কিন্তু অনেকটাই, এই যেই নাম্বারটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কম না, অনেকটাই নিটের ক্ষেত্রে। আচ্ছা, এমসে এখান থেকে কোশ্চেন প্রথমের দিকে আসতো না, তারপরে কিন্তু কোশ্চেন এখান থেকে আসে। ওকে, নেক্সট ডব্লিউবিজেইই তে অর্থাৎ এই যে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্রাবলী, এই অংশটা থেকে বোর্ড এক্সামে কোশ্চেন কিন্তু আসে, প্রায়ই আসে। 2014-তে আসেনি, 2016-তে। আচ্ছা, বোর্ড এক্সামের ক্ষেত্রে একটা কথা বলি, বোর্ড এক্সামে কিন্তু কোশ্চেন কোন কোন চ্যাপ্টার থেকে কত আসবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট করে দেওয়া আছে। তো এখান থেকে বিশেষ করে আর কিন্তু কোনো কিছু বলার নেই। ওকে, আচ্ছা, ডব্লিউবিজেইই কিন্তু অন্যান্য যে এক্সামগুলো, কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো নির্দিষ্ট কিন্তু কিছু নেই, তবে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেরকম কিছু বলা যায় ট্রেন্ড অ্যানালাইসিস করে। ওকে, তাহলে এই ডব্লিউবিজেইই তে 2014-তে কোশ্চেন এসেছে, তারপরে 15-16-তে আসেনি, এখন কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জেইই মেন্সে এখান থেকে 2015-তে কোশ্চেন এসেছিল, তারপরে আবার 2018-তে এসেছে, তো অনেক বছর ছাড়া ছাড়া কিন্তু কোশ্চেন আসে। তো তারপরে নিটে দেখো এখান থেকে কোশ্চেন 1 বছর ছাড়া ছাড়া অর্থাৎ অল্টারনেটিভ ইয়ারে আসে। ওকে, আর তারপরে লেড সঞ্চয়ক কোষ, জ্বালানি কোষ, এই যে অংশটা, এই অংশটা থেকে ডব্লিউবিসিএইচএসসি বোর্ড এক্সামের, এটা নিয়ে আলোচনা করবো না, কারণ বোর্ড এক্সামে এখন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোন চ্যাপ্টার থেকে কত কি আসবে। আচ্ছা, ডব্লিউবিজেইতে এখান থেকে কোনো কোশ্চেন কোনোদিন আসে না, এই জায়গাটা ইম্পর্টেন্টই নয়। এক কথায় যদি বলি, লেট সঞ্চয়ক কোষ এটা কোনো ইম্পর্টেন্ট টপিক না, তো এখান থেকে কোশ্চেন আসে না। নিটে কোশ্চেন মাঝে মাঝে এসে যায়, তাছাড়া এখান থেকে কিন্তু কোনো এক্সামে কিন্তু কোনো কোশ্চেন কিন্তু আসে না। লেট সঞ্চয়ক কোষ বা জ্বালানি কোষ এগুলো কিন্তু কোনো ইম্পর্টেন্ট টপিকই নয়। ওকে,
তো চলো, আশা করি সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছো, যে বা মানে ট্রেন্ড অ্যানালিসিসটা তোমরা বুঝতে পেরেছো। এবারে মূল চ্যাপ্টারে প্রবেশ করা যাক। আচ্ছা, প্রথমত দেখো যে উম, দু রকমের কোষ হয়। কোষ দু রকমের হয়, একটা হয় কি ইলেকট্রোকেমিক্যাল সেল, আর একটা হয় ইলেকট্রোলাইটিক সেল। এখানে দেখো কেমিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি থেকে কিসে কনভার্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, তাহলে দেখো, ওকে, তাহলে কেমিক্যাল এনার্জি থেকে যদি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তাহলে সেই কোষটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল, কেমিক্যাল সেল। আবার যদি ঠিক উল্টাটা হয়, মানে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, তাহলে সেই সেলটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেল। তাহলে ক রকমের সেল পেলাম, দু রকমের, একটা ইলেকট্রোকেমিক্যাল সেল আর একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। তাহলে কেমিক্যাল এনার্জি যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, অর্থাৎ রাসায়নিক শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেই কোষগুলো ব্যবহার করলে, মানে যেই কোষগুলোতে কি হয়, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, মানে ইলেকট্রিক্যাল এনার্জি, এই কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, সেই রকম সেলকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। আর যদি ইলেকট্রিক্যাল এনার্জি অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যেই কোষে, সেই কোষগুলোকে বলা হয় ইলেকট্রোলাইটিক সেল। ওকে, চলো এখন আমরা আলোচনা করব ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়ে। ওকে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল যে সেল, এটার কনসেপ্টটা কোথা থেকে এলো? দেখো জিঙ্ক রড, এটা CuSO4 এর দ্রবণ, কপার সালফেটের সলিউশন, কপার সালফেটের সলিউশন আছে, আর এখানে একটা জিঙ্ক রড আছে। জিঙ্ক রড কপার সালফেটের সলিউশনে ডোবানো হয়েছে। তাহলে এই যে জিঙ্কটা কি হবে, এই জিঙ্ক রড থেকে জিঙ্কগুলো Zn2+ আয়ন, Zn2+ আয়ন কোথায় আসবে, দ্রবণে আসবে। আবার CuSO4 ভেঙে গিয়ে কি হবে, CuSO4, আচ্ছা অন্য কালে একটু ইউজ করি, ঠিক আছে। এবারে দেখো CuSO4 এটা ডিসোসিয়েট হয় কি হবে, Cu2+ প্লাস SO4 2-। আচ্ছা Cu2+, এই Cu2+, Cu2+টা দেখো, এই যে Cu2+, এই Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, কপারে পরিণত হবে। আর জিঙ্ক যে রডটা, যে জিঙ্ক মেটালটা আছে, জিঙ্ক মেটালটা একটা ইলেকট্রন বর্জন করবে, এখানে টু ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করে Zn2+ এ পরিণত হবে। তাহলে বোঝা গেল, তাহলে কি হচ্ছে, জিঙ্ক ধাতুটা যখন Zn2+ এ পরিণত হচ্ছে, এটা কি হচ্ছে, অক্সিডেশন। আর Copper2+, এখান থেকে যে Copper2+ পাওয়া গেছে না, এই Copper2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, রিডাকশন। তাহলে অক্সিডেশন আর রিডাকশন একসাথে ঘটছে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, রেডক্স রিঅ্যাকশন। ওকে, এটা রেডক্স রিঅ্যাকশন। তাহলে এখানে কি ঘটছে দেখতে পাচ্ছ, যে জিঙ্ক যে রডটা আছে সেটা কি হচ্ছে, ডিসোসিয়েট হচ্ছে। ওকে, আর এখানে একটা ব্রাউনিশ রেডের অধক্ষেপ পড়ে, ব্রাউনিশ রেড টাইপের একটা অধক্ষেপ পড়ে এখানে, ব্রাউনিশ রেড, হ্যাঁ ব্রাউনিশ রেড, এরকম একটা পদক্ষেপ পড়ে। তাহলে জিঙ্ক যে মেটালটা আছে সেটা Zn2+ দিচ্ছে আয়নে, আবার Copper2+টা কিসে, কপারে পরিণত হচ্ছে, একই সাথে কিন্তু প্রক্রিয়াটা ঘটছে। তাহলে এটা কি রেডক্স রিঅ্যাকশন। আর কি ঘটছে, এই যে জিঙ্ক রডটা যদি Zn2+ আয়ন এই দ্রবণে দেয়, তাহলে জিঙ্কটা কি হতে থাকবে, জিঙ্ক যে রডটা সেটা আস্তে আস্তে কি ক্ষয় হতে থাকবে। তাহলে জিঙ্ক রড ডিসোসিয়েট হচ্ছে। আর কি, টেম্পারেচার রাইজেস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে, এখানে তাপমাত্রা বাড়ছে, এটা কিন্তু দেখা গেছে যে এই প্রক্রিয়াটায় তাপমাত্রা কিন্তু বাড়ে। আচ্ছা টেম্পারেচার বাড়ছে মানে কি, এখানে শক্তি এখান থেকে নির্গত হচ্ছে,
তাই তো? তাহলে এখান থেকে একটা শক্তি কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু সে শক্তিটাকে কি কোনো কাজে লাগাতে পারছি? কোনো কাজে লাগাতে পারছি না। তাহলে কাজে লাগাতে পারছি না যখন, তখনই বিজ্ঞানীদের মাথায় একটা বুদ্ধি এলো। সেখান থেকে এই কনসেপ্ট এলো কিসের? না, ড্যানিয়েল সেল। চলো দেখে নিই আমরা ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেলে কি ঘটে দেখো। এখানে জিঙ্ক রড আছে, এখানে দেখো জিঙ্ক রড আছে। জিঙ্ক রড ডোবানো হচ্ছে জেডএনএসও4 এর সলিউশনে, আবার কপার রডটা, কপার দণ্ডটা ডোবানো আছে কি কপার সালফেট, ওই ধাতুরই সালফেট। যে ধাতুটাকে ডোবানো হবে দ্রবণটায়, সেই ধাতুরই দ্রবণ, সেই ধাতুর সালফেটের দ্রবণ। এখানে জিঙ্ক রড ডোবানো হচ্ছে মানে সলিউশনটায়, এখানে কি জিঙ্ক সালফেট নিয়েছি। এখানে কপার রড ডোবানো হচ্ছে, এখানে কি কপার সালফেট নিয়েছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এবারে, যে এখানে যে জিঙ্ক রডটা ডোবানো হয়েছে, এখান থেকে কি দিবে দ্রবণে? Zn2+, তাই তো? Zn2+ আয়ন দেবে দ্রবণে। দ্রবণে এই Zn2+ আয়নগুলো আসতে থাকবে। আর এই এখানে কিসের দ্রবণ আছে? কপার সালফেট। কপার সালফেটের দ্রবণ আছে। তাহলে কপার সালফেটের যে দ্রবণটা রয়েছে, এটা ভেঙে গিয়ে কি হবে? Cu2+, Cu2+ আর SO4 2-, Cu2+ আর SO4 2- হবে। তাহলে এবারে দেখো এইটা কি, কপার যে দণ্ডটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি কি এখন নিউট্রাল। এটা কি নিউট্রাল অবস্থায় রয়েছে, নিউট্রাল। আর এইখানে দেখো যত Zn2+ আয়ন দিচ্ছে, এই Zn2+টা কিভাবে উৎপন্ন হচ্ছে দেখো। জিঙ্ক জিঙ্ক কি করছে? দুটো ইলেকট্রন বর্জন করছে না, দুটো ইলেকট্রন বর্জন করছে, দুটো ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হচ্ছে? জিঙ্ক 2+। তাহলে কি ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন উৎপন্ন হচ্ছে, তো সেই ইলেকট্রনগুলো কি এখানে থাকবে, এই ইলেকট্রনগুলো। এবারে এই ইলেকট্রনের চার্জ কি মাইনাস, আর এটা কি নিউট্রাল। তাহলে এইখানে মাইনাস আর এটা নিউট্রাল, তাহলে নিউট্রাল কিন্তু নিউট্রাল, এখানে জিরো, মানে চার্জ যদি ধরি জিরো আর এখানে নেগেটিভ, তাহলে নেগেটিভের তুলনায় জিরোটা তো পজিটিভ, তাহলে এটা কি কম্পারেটিভ পজিটিভ। এটা কিন্তু পজিটিভ নয়, কপার যে রডটা এটা পজিটিভ নয়, এটা কি কম্পারেটিভ পজিটিভ। কম্পারেটিভ পজিটিভ, কম্পারেটিভ পজিটিভ, কম্পারেটিভ পজিটিভ। বোঝা গেছে? তাহলে সেই জন্য এই ইলেকট্রনগুলো পজিটিভের দিকে ফ্লো করবে। তাহলে এই ইলেকট্রনগুলো এই দিক থেকে এই দিকে কি হবে, যত বাড়তে থাকবে ইলেকট্রনের সংখ্যাটা আস্তে আস্তে কি হবে, ফ্লো করবে এইদিকে। এদিকে ফ্লো করছে, দিয়ে কি আসছে? কপারের দিকে আসছে। আর কপারের এইদিকে কি আছে? Cu2+, Cu2+। তাহলে ও কি নিজে প্লাস, এই Cu2+ নিজে প্লাস, আর প্লাসের কি থাকবে? ক্যাটায়নের কি ইলেকট্রনের প্রতি একটা খিদে রয়েছে না, ইলেকট্রনের প্রতি খিদে রয়েছে। তাহলে ইলেকট্রনকে কি চাইবে? ও খেতে চাইবে, আয় আয় খাবো, তাই তো? মানে Cu2+ এ কি ক্যাটায়ন, ক্যাটায়নের সবসময় ইলেকট্রনের প্রতি একটা বিশাল প্রেম ভালোবাসা, বিশাল কিছু একটা রয়েছে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন কি চাইবে? তাকে টানবে, টানতে চাইবে। ইলেকট্রনের প্রতি তো এর টান তো রয়েছে, তাহলে এই ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে লাফিয়ে লাফিয়ে গ্রহণ করবে, লাফিয়ে লাফিয়ে এই Cu2+ আয়নগুলো। বুঝতে পেরেছো? তাহলে এই যে এই প্রক্রিয়াটা চলতেছিল, ভালো কথা। তাহলে এই দিক দিয়ে যদি ইলেকট্রন ফ্লো হয়, তাহলে ইলেকট্রন যেই দিকে ফ্লো করে মানে প্রবাহিত হয়, তার বিপরীত দিকে কি হয়? ইলেকট্রিক যায়, মানে কারেন্ট প্রবাহিত হয়। বোঝা গেছে? যেই দিকে ইলেকট্রন যায় ইলেকট্রিক তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে এই দিকে ইলেকট্রিক যাচ্ছিল, তাহলে কি ল্যাম্পটা জ্বলছিল। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। কিন্তু একটা সমস্যা দেখা দিল। আচ্ছা, আর কিছু জিনিস বলে নিই। এই এই দিকটা হচ্ছে নেগেটিভ চার্জ আর হচ্ছে অ্যানোড। ওকে, আর বিক্রিয়াটা বলে নিই। বিক্রিয়াটা কি হবে? জিঙ্ক জিঙ্ক কি করছে? জিঙ্ক Zn2+ আয়নে দিচ্ছে, আর কি উৎপন্ন হচ্ছে? ইলেকট্রন। ওকে, আর এই দিকে Cu2+ ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে।
তাহলে এইটা কি, এটা অক্সিডেশন, তাই তো, অক্সিডেশন, অক্সিডেশন। আর এটা কি, রিডাকশন, রিডাকশন। বোঝা গেছে? তাহলে সবকিছুই ঠিকঠাক চলছিল, কোনো সমস্যা নেই, এইভাবে ল্যাম্পটাও চলছিল। কিন্তু একটা সমস্যা দেখা দিল। কি সমস্যা দেখা দিল? এই দিকে দেখো যে SO4 2 প্লাস, হ্যাঁ 2 মাইনাস, সরি, SO4 2 মাইনাস আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তে থাকছে, এই আয়নের সংখ্যাটা বাড়তে থাকছে। বোঝা গেছে? আবার এই দিকেও এই Zn2 প্লাস, Zn2 প্লাসটা বাড়তে থাকছে। তাহলে বাড়তে 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 এই দিকে দেখো SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস ও নিজে মাইনাস, তাহলে ও কি ইলেকট্রনের প্রতি কোনো টান থাকবে? মাইনাস মানে অ্যানায়নের কি ইলেকট্রনের প্রতি কোনো টান রয়েছে? কোনো, কিন্তু ইলেকট্রনের প্রতি কোনো খিদেই নেই। তাহলে ও নিজে মাইনাস, ও কি আর ইলেকট্রন নিতে চাইবে? এই সংখ্যাটা কম ছিল যখন, তখন Cu2 প্লাস না হয় গ্রহণ করে নিচ্ছিল। কিন্তু এই SO4 2 মাইনাস যখন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই দ্রবণে, তখন এই যে ইলেকট্রন আসাটা কি হবে, আর কিন্তু আসবে না। ইলেকট্রনের প্রতি আর কোনো চাহিদাই আর নেই। তাহলে এ নিজে মাইনাস যেহেতু, আর ইলেকট্রনও মাইনাস, তাহলে এর প্রতি কোনো চাহিদা নেই। তাহলে ইলেকট্রনের ফ্লোটা কি বন্ধ হয়ে যাবে। আবার এই দিকেও দেখো Zn2 প্লাস, ও কি নিজে প্লাস, ওর নিজেরই ইলেকট্রনের খিদে দরকার, ইলেকট্রন খেতে চাইবে। যখন কম ছিল তখন আলাদা কথা, দ্রবণে দিচ্ছিল দিচ্ছিল দিচ্ছিল, যখন বেড়ে গেল প্রচুর পরিমাণে, ওর নিজে ইলেকট্রন দরকার। ও কি, আমার নিজের টাকা পয়সা দরকার, অভাব, তাহলে আমি কি অন্য কাউকে দিতে যাব নাকি, দান করতে যাবো? সেই সময় আমার নিজের যখন অনেক থাকবে তখন ঠিক আছে, কিছু দান করলাম, ঠিক আছে। কিন্তু নিজেরই নেই, নিজেরই খিদে রয়েছে, তাও আমি কাউকে দিতে যাবো, এরকমটা তো সম্ভব না। এরকম তো কেউ করে না, তাই না? এবারে কেউ খুব মানে দয়াবান ব্যক্তি যারা হয়, সে ব্যাপারটা আলাদা, সেরকম মানুষ আছে, নেই বলছি না, তো সেটা আলাদা কথা। কিন্তু এমনি এখানে বোঝার জন্য বলছি যে Zn2 প্লাস ওর নিজের ইলেকট্রনের প্রতি খিদে রয়েছে, ও কি পাঠাতে চাইবে নাকি? তাহলে কি হবে, এই ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। ইলেকট্রিকের ফ্লো যদি এইদিকে বন্ধ হয়ে যায়, এইদিকে কি হবে, ইলেকট্রিকের প্রবাহ বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কি হবে, এই মানে এই কোষটা অকেজো হয়ে যাবে, এই যে সেলটা, এই সেলটা অকেজো হয়ে যাবে। এই জন্য কি হয়, যখন কোনো ব্যাটারি একটু ড্যামেজ হয়ে যায়, একটু যদি আমরা এইভাবে নাড়া দিই হাতে, তাহলে কি হয়, এই মোবিলিটি বাড়ে, এই যে ইলেকট্রনগুলো একটু মোবিলিটি পায় এবং সামান্য কিছুক্ষণ কাজ করে হয়তো, কিন্তু তারপরে আবার যাই গেছে এই অবস্থা। তো এই সমস্যার সমাধানের জন্যই বিজ্ঞানীদের মাথায় একটা বুদ্ধি এলো। কি এলো না, সল্ট ব্রিজের কনসেপ্ট এলো, সল্ট ব্রিজ। এবার সল্ট ব্রিজে আসছে, আচ্ছা ড্যানিয়েল সেল, এই যে সাধারণত জিঙ্ক কপার কাপল, জিঙ্ক কপার কাপল দিয়ে হয়, আর কি কি দিয়ে হয়, নিকেল এজি, তারপরে ক্রোমিয়াম, লেড, এগুলো এই 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 যুগল দিয়েও কিন্তু এই সেরকম সেল তৈরি করা যায়, ঠিক আছে, মানে ইলেকট্রোকেমিক্যাল সেল কিন্তু তৈরি করা যায়। বোঝা গেল? ঠিক আছে। এবারে এই সল্ট ব্রিজের কনসেপ্ট হলো, সল্ট ব্রিজটা কি কাজ করে না, সল্ট ব্রিজে যদি আমি KCl যদি দিয়ে দিই, KCl থাকে এখানে, আর আগার আগার জেল থাকে, পুরোটা আগার আগার জেলি দিয়ে ভর্তি থাকে, আগার আগার জেলি দিয়ে ভর্তি থাকে, আর KCl থাকে। KClটা ভেঙে গিয়ে কি হয়, K প্লাস আর Cl মাইনাস হয়। তাহলে এই দিকে যদি Cl মাইনাস, এইদিকে Cl মাইনাস চলে এলো, আর এইদিকে K প্লাস। এই K প্লাস গুলো কি করবে, এই SO4 দ্রবণে যে SO4 2 মাইনাস গুলো আছে, এগুলোকে টানতে থাকবে। আবার এখানেও দেখো এই যে Cl মাইনাস কি করবে, এই Zn2 প্লাস গুলোকে টানতে থাকবে, টেনে নিবে। তাহলে এই যে সল্ট ব্রিজ, এ কি করবে, এইগুলোকে অ্যাকসেপ্ট করে নেবে। তাহলে কি হবে, এই দ্রবণে Zn2 প্লাসের সংখ্যাটাও কমে যাবে, আর SO4 2 মাইনাসের সংখ্যাটাও কমে যাবে। যখন কমে যাবে তখন আবার কি ইলেকট্রনগুলো মোবিলিটি পাবে, আবার কিন্তু কোষটা কাজ করতে থাকবে। বোঝা গেল? এবারে আরেকটু ভালো করে বোঝার জন্য তোমরা এইটা দেখে নাও, অ্যানিমেশনটা দেখে নাও, বুঝতে পারবে ভালো করে। দেখো Zn2 প্লাস আয়নে আসছে, দিয়ে কি হচ্ছে, ইলেকট্রনগুলো ফ্লো করছে কপার রডের দিকে, দেখতে পাচ্ছ? তখন এই যে এই সল্ট ব্রিজ থেকে কি হচ্ছে, ওই কে Cl মাইনাস গুলো দেখো এই Zn2 প্লাসকে অ্যাকসেপ্ট করছে। আবার এইদিকে দেখো যে K প্লাসটা SO4 2 মাইনাস গুলোকে অ্যাকসেপ্ট করছে।
এইভাবে কিন্তু ইলেকট্রনের ফ্লোটা কন্টিনিউ হতে থাকছে। আর কোন দিকে অক্সিডেশন হচ্ছে কোন দিকে রিডাকশন হচ্ছে বুঝতে পেরেছো নিশ্চয়ই। অ্যানিমেশনটা একটু ভালো করে দেখো, আরো একটু দেখে নাও, বুঝতে পারবে। দেখতে পাচ্ছ যে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস আয়ন দ্রবণে আসছে, আবার এখানে এসো এই যে সিউ টু প্লাস আর এসো ফোর টু মাইনাস আছে এই দ্রবণে। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিই, যে এই সল্ট ব্রিজটা, এই যে এই সল্ট ব্রিজ, এই সল্ট ব্রিজটা কি শুধু কেসিএল দিয়েই সম্ভব? কেসিএল ছাড়াও আরো কিছু হতে পারে, যেমন ধরো KNO3, KNO3 হতে পারে, তারপর K2SO4 হতে পারে। মোটামুটি একটা জিনিস মনে রাখতে হবে যে যেইগুলোকে আমি সল্ট ব্রিজে ইউজ করব সেইগুলোর যেন মোবিলিটি, আয়নিক মোবিলিটিটা সবারই যেমন সমান হয়। এখানে K প্লাস আর NO3 মাইনাস হবে, তাহলে যদি K প্লাস বেশি মোবিলিটি পায়, আবার NO3 কম মোবিলিটি পায়, তাহলে যেই হিসাবে Zn2 প্লাস কে অ্যাকসেপ্ট করতে পারবে সেই হিসাবে কি SO4 মাইনাস অ্যাকসেপ্ট হবে না, তাই না? যদি এই NO3 মাইনাস যদি বেশি মোবিলিটি পেয়ে যায়, তাহলে NO3 মাইনাস বেশি মোবিলিটি পেলে কি হবে, বেশি করে আসবে, তাহলে NO3 মাইনাস কি করবে, Zn2 প্লাসকে বেশি করে অ্যাকসেপ্ট করবে। আর যদি এই কে প্লাস সেই হিসাবে যদি মোবিলিটি না পায়, তাহলে কি হবে, এই SO4 মাইনাসকে সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবে না, তাহলে কি হবে, এই যে এই আয়নগুলোকে অ্যাকসেপ্ট করার মধ্যে একটা তারতম্য দেখা যাবে, তাই না? তাহলে বৈষম্য যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে কি হবে, যে তাহলে এই যে ফ্লোটা ঠিকঠাক হবে না, কারণ এই দিককেও যতটা আয়ন ফ্রি করতে হবে, এই দিককেও ততটাই কিন্তু আয়ন ফ্রি করতে হবে, তাই না? তো বোঝা গেছে নিশ্চয়ই ব্যাপারটা। ওকে, চলো এবারে নেক্সট টপিক যাওয়া যাক, লিকুইড জাংশন পোটেনশিয়াল। লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কি, দেখো দেখো এখানে Zn NO3 এইটা নেওয়া হয়েছিল, সেখান থেকে Zn2 প্লাস উৎপন্ন হয়েছে, CuNO3 নেওয়া হয়েছে হোল টু দ্রবণ, সেখান থেকে Cu2 প্লাস উৎপন্ন হয়েছে। ওকে, তাহলে এবারে দেখো এখানে এই সেলটাতে সেক্ষেত্রে যেমন সল্ট ব্রিজ ইউজ করা হয়েছিল, এখানে একটা বেরিয়ার আছে, এখানে একটা বেরিয়ার আছে, এখানে অর্ধবেদ্য পর্দা হতে পারে, এখানে একটা অর্ধবেদ্য পর্দা আছে। তো এই পর্দাটা, এখানে একটা পর্দা রয়েছে, এই পর্দার মধ্যে দিয়ে আয়ন যেতে পারে, কিন্তু দ্রবণ যেতে পারে না, আয়ন যেতে পারে শুধুমাত্র, কোনো দ্রবণ যেতে পারবে না। এই আয়নগুলো কি করবে, মুভ করবে। এমনিতে দেখো ইলেকট্রনের ফ্লো এইদিকে হতেছিল, ইলেকট্রনের ফ্লো যদি এইদিকে হয় যেমন সিস্টেম, সেরকমই ওই ড্যানিয়েল সেলের মতনই, শুধুমাত্র কি দুটো আলাদা কোষ নয়, সেক্ষেত্রে যেমন দুটো আলাদা কোষ আলাদা ছিল, দুটো আলাদা পাত্র ছিল, দুটো আলাদা পাত্রে দুটো দ্রবণ নেওয়া হয়েছিল, যে সেখানে দুটো রড ডোবানো হয়েছিল, এই দুটো মেটালিক রডকে ডোবানো ছিল, এখানেও একটা মেটালিক রড ডোবানো ছিল, এরকম ব্যাপার আর কি। এখানে চলছে একটা বাল্ব ছিল, সেটা চলছিল। তো ঠিক আছে, তো সেখানে যেমন সল্ট ব্রিজ ইউজ করা হয়েছিল, এক্ষেত্রে সেরকম কিছু নয়, এক্ষেত্রে একটাই পাত্র, দুটো কি আছে, দুটো পার্টিশন আছে, দুটো ভাগ করা আছে, একটা বেরিয়ার দিয়ে ভাগ করা আছে। এবারে এখানে দেখো এমনিতে তাহলে কি হবে, একই রকম প্রসেস, এখান থেকে এখানে Zn2 প্লাস উৎপন্ন হবে, এখানে Cu2 প্লাস উৎপন্ন হবে, আর NO3 মাইনাস উৎপন্ন হবে, NO3 মাইনাস NO3 মাইনাস উৎপন্ন হবে। তো এখান থেকে এই যে Zn, এখানে ইলেকট্রনের আধিক্য বাড়ছে, আর এদিকে এটা সেই তুলনায় নিউট্রাল, ঠিক আছে? তাহলে এই ইলেকট্রনগুলো নিউট্রালের দিকে ফ্লো করবে, কারণ নিউট্রালটা কি কম্পারেটিভ পজিটিভ, বোঝা গেছে? কম্পারেটিভ পজিটিভ, সেই জন্য কি ইলেকট্রনগুলো এইদিকে ফ্লো করতে থাকবে, এদিকে ফ্লো করছে। ইলেকট্রন যদি এই দিকে ফ্লো করে, ইলেকট্রিক কোন দিকে যাবে, মানে তড়িৎ প্রবাহ কোন দিকে হবে, তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে, বোঝা গেছে?
আবার এই দিকে দেখো, এই যে NO3 মাইনাস, এই আয়নের সংখ্যা যখন বেড়ে যাবে এই NO3 মাইনাস কিন্তু এই দিকে ফ্লো করবে। NO3 মাইনাসের সংখ্যা যখন বেড়ে যাবে, তাহলে NO3 মাইনাস যদি এই দিকে ফ্লো করে, এই যে এই ডাইরেকশনে, বোঝা গেছে এই ডাইরেকশনটা, এই ডাইরেকশনে যদি ফ্লো করে, তাহলে ইলেকট্রনের ফ্লোটা কি হচ্ছে, এদিকে হচ্ছে। ইলেকট্রনের ফ্লো যদি এদিকে হয়, তাহলে ইলেকট্রিক কোন দিকে প্রবাহিত হবে, এই দিকে, বোঝা গেছে। তাহলে ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে এইদিকে। তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে কোন দিকে, এই দিকে, আর এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উল্টো দিকে, বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে যে তড়িৎ প্রবাহ হওয়ার যে মানটা, সেটা কি হচ্ছে, কিছুটা হলেও কমিয়ে দিচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের যে পরিমাণটা, সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। বোঝা গেছে। এই ছিল তাহলে তোমাদের লিকুইড জাংশন পোটেনশিয়াল। এই যে এখানে যে পোটেনশিয়ালটা, সেটা কি লিকুইড জাংশন পোটেনশিয়াল। এটা কি জাংশন একটা, তাহলে লিকুইড জাংশন পোটেনশিয়াল, LJP। ঠিক আছে, বোঝা গেছে। ওকে, চলো, এটা যদি বোঝা যায়, নেক্সট তাহলে আরেকটা ব্যাপার, যে এই যে সেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে। সেল রিপ্রেজেন্ট করাটা দেখো, অ্যানোড এইদিকে থাকবে, আর এখানে বেরিয়ারটা থাকবে, যে জাংশনটাকে এইভাবে প্রকাশ করা হয়, আর এদিকে ক্যাথোড। অ্যানোডে কি ঘটে, অক্সিডেশন, তাহলে এটা হবে অক্সিডেশন। আর ক্যাথোডে কি ঘটে, রিডাকশন। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো অক্সিডেশনটা কি হচ্ছে, Zn থেকে Zn2+ পরিণত হচ্ছে। তাহলে Zn, এরকম একটা লাইন দেবো, সিঙ্গেল লাইন। ওকে, Zn থেকে কি হচ্ছে, Zn2+। এটা কি হলো, এটা তাহলে কি অক্সিডেশন, অ্যানোডে ঘটেছে। এবারে ডবল লাইন দেব, আর ক্যাথোডে কি ঘটেছে, ক্যাথোডে ঘটেছে এখানে দেখো Cu2+ থেকে Cu, অর্থাৎ কপার আয়ন থেকে কপার। তাহলে এইভাবে কিন্তু সেলকে রিপ্রেজেন্ট করতে হয়, এই ধরনের সেলকে এইভাবে রিপ্রেজেন্ট করতে হয়। বোঝা গেছে। ওকে, চলো, আপাতত এরকমই ভাবে প্রকাশ করা হয়। আর এই রকম ধরনের সেল যেগুলোতে এরকম যদি মানে অর্ধবেদ্য পর্দা থাকে, সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন যদি থাকে, মানে অর্ধবেদ্য পর্দা থাকলে এইভাবে রিপ্রেজেন্ট করা হবে, এইটাকেই সিঙ্গেল লাইন Zn2+, এইভাবে, আর Cu2+ থেকে Cu, এইভাবে কিন্তু প্রকাশ করা হয়। এইভাবে কোনগুলোকে প্রকাশ করা হয়, এইরকম ড্যানিয়েল সেল ধরো, এইরকম সেলগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, এইভাবে। ঠিক আছে। আর এই ধরনের যখন একটা অর্ধবেদ্য পর্দা থাকে তখন, বা একটা বেরিয়ার থাকে, ফোরাস বেরিয়ার এরকম যখন থাকে, তখন এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো, এবার দেখো একটা সেল দিয়েছে, এখানে সেল রিঅ্যাকশনটা লিখতে বলেছে। তাহলে একটা সেল দিয়ে দিয়েছে, এখানে সেল রিঅ্যাকশনটা তোমাকে লিখতে হবে। তাহলে সেল রিঅ্যাকশন, এই দিকটা কি, অ্যানোড, তাই তো, আর এই দিকটা ক্যাথোড। তাহলে অ্যানোডে কি ঘটছে, Ni2+, আর দুটো ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। ওকে, আর Ag+ কি করছে, ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, Ag-তে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে হবে। তাহলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল। 2 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কি হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে। বোঝা গেছে।
ওকে, তাহলে দেখো এবারে সেল রিঅ্যাকশন, এটা সেলের রিঅ্যাকশনটা কি হবে? এদিকে দুটো ইলেকট্রন কেটে যাবে, তাহলে কি রয়েছে, পড়ে রইল কি Ni প্লাস 2Ag প্লাস, আর এদিকে কি Ni2 প্লাস আর 2Ag। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে এদিকেও 2 এদিকেও 2, না না ঠিক আছে এরকম, এটা কি তাহলে সেল রিঅ্যাকশন, বোঝা গেছে? তাহলে সেল রিঅ্যাকশন যে কোনো একটা কোষের এরকম দিয়ে, একটা যে কোনো একটা কোষ দিয়ে তোমাকে যদি সেল রিঅ্যাকশন লিখতে বলে তুমি পারবে, ঠিক আছে? এইভাবে কিন্তু সেল রিঅ্যাকশন লিখতে হয়। মেন প্রথমে রিঅ্যাকশনটা লিখতে হয়, রিডাকশন এবং অক্সিডেশন রিঅ্যাকশন, রিডাকশন রিঅ্যাকশন লেখার পরে ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে হয়, তারপরে মানে তোমাদের অপনয়ন পদ্ধতি করেছিলে না, অপনয়ন টাইপের আর কি, মানে এই অপনয়ন পদ্ধতির মতোই একদম, তো সেরকম আর কি। তো সেইভাবে কিন্তু সেল রিঅ্যাকশনটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো এবারে দেখো ইএমএফ অফ এ সেল। ইএমএফটা কি? পোটেনশিয়াল ডিফারেন্স, ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডিফারেন্স দ্যাট এক্সিস্ট বিটুইন টু ইলেকট্রোডস, অর্থাৎ দুটো ইলেকট্রোডসের মধ্যে দুটো ইলেকট্রোড থাকে, একটা লেফট সাইডে একটা ইলেকট্রোড থাকে আর রাইট সাইডে একটা ইলেকট্রোড থাকে। তো দুটো ইলেকট্রোডের মধ্যে যে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ পোটেনশিয়াল ডিফারেন্স, সর্বোচ্চ পোটেনশিয়াল ডিফারেন্স কিসের মধ্যে? দুটো ইলেকট্রোডসের মধ্যে, সেটাকে বলা হয় কি ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, বোঝা গেছে? ওকে, চলো এক্ষেত্রে একটা মানে উদাহরণ দিয়ে দেখে নাও যে অ্যাট এনি কনস্ট্যান্ট টেম্পারেচার, কোনো স্থির তাপমাত্রায়, কোনো স্থির তাপমাত্রার ক্ষেত্রে ই সেল সমান, অর্থাৎ ইএমএফ অফ সেল, ই সেল মানে ইএমএফ অফ সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ই ক্যাথোড, ক্যাথোডটা কোন সাইডে থাকে? রাইট সাইডে থাকে, রাইট সাইডে, যে রাইট সাইডে ক্যাথোড আর লেফট সাইডে কি অ্যানোড। তাহলে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, অর্থাৎ ই রাইট মাইনাস ই লেফট। তাহলে এক্ষেত্রে যদি কোনো একটা অঙ্ক দেওয়া থাকে, অঙ্ক এরকম দেওয়া আছে ধরো যে ই সেল ইএমএফ নির্ণয় করো, ইএমএফ নির্ণয় করো, ই ক্যাথোড দেওয়া আছে, ই ক্যাথোড, ক্যাথোড দেওয়া থাকবে না সবসময়, কিরকম দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকতে পারে, Cu2 প্লাস Cu, এটার মান দেওয়া থাকবে হয়তো 0.34, ওকে। আর তারপরে এটার মান হয়তো দেওয়া থাকবে এরকম ই অ্যানোড, মানে ই এক্ষেত্রে যদি বলি এই সেলটার ক্ষেত্রে দেখো Zn2 প্লাস থেকে কি হচ্ছে Zn, তাই তো, এটার মান দেওয়া আছে -0.76 এরকম দেওয়া আছে। তাহলে দেখতে হবে সবসময় রিডাকশন পোটেনশিয়ালটা, অক্সিডেশন পোটেনশিয়ালে যদি দেওয়াও থাকে অক্সিডেশন পোটেনশিয়াল সমান মাইনাস রিডাকশন পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এইটা যেহেতু রিডাকশনে, এটাও কিন্তু রিডাকশনেই দেওয়া আছে, রিডাকশনেই হচ্ছে এটাও, সবসময় আমরা রিডাকশন পোটেনশিয়ালকে নিয়ে কাজ করব, কারণ আইইউপিএসসি আমাদের গুরুদেব, আইইউপিএসসি, ঠিক আছে এমনি বললাম, যাই হোক গুরুদেবই তো, অবশ্যই গুরুদেব, কারণ না কেন বলবো, কারণ আইইউপিএসসি থেকেই তো আমরা কেমিস্ট্রি যারা কেমিস্ট্রি নিয়ে চর্চা করি সে সব কিছু তো আমরা আইইউপিএসসিকে অনুসরণ করেই করি, যাকে অনুসরণ করি সেই গুরুদেব, তাই না? ঠিক আছে, তো ঠিক আছে, আইইউপিএসসি বলে দিয়েছে যে অক্সিডেশন পোটেনশিয়ালে কোনো কাজ হবে না, কাজ করতে হবে আমাদেরকে কি রিডাকশন পোটেনশিয়ালে। তাহলে যদি অক্সিডেশনে দেওয়াও থাকতো, যদি কখনো এরকমও দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে Zn থেকে Zn2 প্লাস, তাহলে এটা কি অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে। তাহলে এটা যদি 0.76 থাকে তাহলে এটা রিডাকশন অক্সিডেশন পোটেনশিয়ালে দেওয়া আছে, তাহলে এটাকে রিডাকশন পোটেনশিয়াল যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে এটা, অর্থাৎ ই
জেড এন টু প্লাস জেড এন যদি হয়, তাহলে এটা কত হয়ে যাবে -0.76। ওকে, এই মানটাই কিন্তু আমরা পুট করব। এই মানটা পুট করব না, অক্সিডেশন পোটেনশিয়ালে কোনো কিছু হবে না। আমরা সবকিছু কোন পোটেনশিয়ালে কাজ করব? রিডাকশন পোটেনশিয়ালে। আজ থেকে ধরে নাও যে অক্সিডেশন পোটেনশিয়াল বলে কোনো কথা নেই, অক্সিডেশন পোটেনশিয়াল যেখানেই থাকবে সেখান থেকে আমরা রিডাকশন পোটেনশিয়াল করব। অক্সিডেশন পোটেনশিয়ালে কোনো কিছু হবে না, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু এরকম বলে যে রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। ওকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো Cu2 প্লাস, তাহলে দেখো এখানে এটা এইরকম যদি দেওয়াও থাকতো তাহলে এটাকে এইভাবে কনভার্ট করে নিতাম, ঠিক আছে? যাই হোক, এরকম ভাবে দেওয়া থাকবে। তাহলে এবারে মানগুলো বসিয়ে দিই। এটা কি 0.34 মান বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস অফ -0.76। তাহলে আলটিমেটলি কত হচ্ছে? এটা 1.10 ভোল্ট। ওকে, এটা কি ইএমএফ অফ সেল, বোঝা গেছে? ঠিক আছে, চলো। যেটা বলছিলাম যে ইলেকট্রোড পোটেনশিয়াল দু ধরনের, একটা অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা কি রিডাকশন পোটেনশিয়াল। আর অক্সিডেশন পোটেনশিয়াল সমান মাইনাস রিডাকশন পোটেনশিয়াল। ওকে, এটা একটু হাইলাইট করে নেবে। অক্সিডেশন পোটেনশিয়াল ইকুয়াল টু মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল। ওকে, চলো। অ্যাট এনি কনস্ট্যান্ট টেম্পারেচার, রিডাকশন পোটেনশিয়ালটা যখন অ্যাট এনি কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটাকে বলা হবে রিডাকশন পোটেনশিয়াল, সিম্পল রিডাকশন পোটেনশিয়াল। যখন অ্যাট এনি কনস্ট্যান্ট টেম্পারেচার 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, 50 ডিগ্রি, যে কোনো একটা স্থির তাপমাত্রায় যখন এটা কি এম এন প্লাস কিসে পরিণত হচ্ছে? এম এ। তাহলে একটা ক্যাটায়ন এলিমেন্টে পরিণত হচ্ছে। কোনো ক্যাটায়ন যখন এলিমেন্টে পরিণত হচ্ছে সেটা কি? রিডাকশন পোটেনশিয়াল, বুঝা গেছে? আচ্ছা, কোনো একটা ক্যাটায়ন এলিমেন্টে পরিণত হচ্ছে, মানে মেটালে পরিণত, ধর Cu2 প্লাস সিউতে পরিণত হচ্ছে। সিউতে যদি পরিণত হয় তাহলে কি করবে? দুটো ইলেকট্রন গ্রহণ করেছে না, দুটো ইলেকট্রন গ্রহণ করে, যাই হোক, এটা কি এইটাও রিডাকশন হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করলে রিডাকশন হয়, তাহলে এটাও রিডাকশন। তাহলে এই যে প্রক্রিয়াটা হলো, মানে এই যে ক্যাটায়ন থেকে এলিমেন্টে পরিণত হলো, তাহলে এইটা কি? সিম্পল রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 মোলার কনসেন্ট্রেশন, 1 atm চাপে যখন হবে, সেই একই পদ্ধতিতেই যদি ঘটে, মানে এই ক্যাটায়ন থেকে এলিমেন্টে পরিণত হয়েছে, তাহলে এই রকম প্রক্রিয়াটা যদি একই রকমই সব কিছু, শুধুমাত্র কি টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 মোলার কনসেন্ট্রেশন, এটা কি প্রমাণ, এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কনসেন্ট্রেশন, এটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, এটা স্ট্যান্ডার্ড প্রেসার, এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তো এই প্রক্রিয়াটা যদি এই উষ্ণতা, এই গাঢ়ত্বে, এই চাপে ঘটে, সেটাকে কি বলা হবে? স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট। তাহলে এই জিনিসগুলো খুব কিন্তু ভালো ভালো জিনিস, কিন্তু এই জিনিসগুলোকে যদি খুব ভালোভাবে কিন্তু মনে রাখতে পারো, তোমাদের কিন্তু কোনো দিনই কোনো কিছুতেই এই ইলেকট্রোকেমিস্ট্রির এইগুলো কিন্তু একটা ভাস্ট কিন্তু জিনিস, এগুলো কিন্তু মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট। আর এই জায়গাগুলোকে যদি তোমরা অবহেলা করো, মানে গুরুত্ব না দাও, এই ছোট ছোট মিস্টেকগুলো যদি রয়ে যায়, হয়তো প্রচুর অঙ্ক করছো, ঠিক আছে, সব কিছুই জানছো, কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে এই জায়গাগুলোকে যদি ভালো করে না বুঝো। তো এই জায়গাগুলোকে ভালো করে বুঝবে। ওকে, চলো নেক্সট। দেখো, রিলেশন বিটুইন ইএমএফ অ্যান্ড গিবস ফ্রি এনার্জি। ইএমএফ অ্যান্ড গিবস ফ্রি এনার্জি, অর্থাৎ ইএমএফ এবং গিবস ফ্রি এনার্জি, অর্থাৎ গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্ক। ইএমএফ এবং গিবস মুক্ত শক্তির মধ্যে সম্পর্কটা কি দেখে নাও। এই দেখো, ডেল জি সমান মাইনাস এন এফ ই সেল, ডেল জি সমান মাইনাস এন এফ ই সেল। তাহলে ই সেলের মানটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ, এটা পজিটিভ হচ্ছে, আর এখানে কি আছে? নেগেটিভ। তাহলে আলটিমেটলি ডেল জি কি হচ্ছে? ডেল জি সমান কি? নেগেটিভ হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, তাহলে যদি নেগেটিভ হয়, নেগেটিভ হলে কি হবে?
নেগেটিভ হলে রিয়াকশনটা আমরা সবাই জানি, 11-এ তোমরা পড়েছো, থার্মোডাইনামিক্স পড়েছো, তো তোমরা জানো যে ডেল জি অর্থাৎ গিভস ফ্রি এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে কি হয়, রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয়, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে ই সেল যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশন উইল বি স্পন্টেনিয়াস, মানে স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আবার যখন ই সেল নেগেটিভ যদি হয় তাহলে এটা যখন নেগেটিভ হবে, নেগেটিভ যখন হবে তাহলে নেগেটিভ নেগেটিভ কি পজিটিভ, তাহলে ডেল জি সমান কি পজিটিভ হয়ে যাচ্ছে। আর ডেল জি যদি পজিটিভ হয়, তোমরা 11-এ থার্মোডাইনামিক্সে পড়েছো যে ডেল জি যদি পজিটিভ হয় রিঅ্যাকশন উড নট বি পসিবল, অর্থাৎ বিক্রিয়াটা সম্ভবই না, বোঝা গেছে। আর ই সেল যদি জিরো হয়ে যায়, এটা যদি জিরো হয়ে যায় পুরোটাই তো জিরো হয়ে যাবে, এটা পুরোটাই কি হয়ে যাবে, ডেল জি সমান, ডেল জি সমান কি জিরো, এটা পুরোটা জিরো হয়ে যাবে না, এটা একটা যদি জিরো হয়ে যায় পুরোটাই জিরো, বোঝা গেছে। তাহলে যদি ডেল জি জিরো হয়ে যায় তাহলে তোমরা পড়েছো ক্লাস 11-এ যে রিঅ্যাকশন উইল বি ইন ইকুইলিব্রিয়াম, অর্থাৎ বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে, বোঝা গেছে। ওকে, চলো এখান থেকে একটা কোশ্চেন নিটেও পড়ে বা জেইতে পড়ে, বিভিন্ন বোর্ড এক্সামও পড়তে পারে, তো সব কিছুতেই পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে যেটা আমি পড়ালাম যে ডেল জি সমান মাইনাস এন এফ ই সেল, এই যে যেই রিলেশনটা পড়ালাম ওই রিলেশনটার উপরে একটা ম্যাথমেটিক্যাল অর্থাৎ নিউমেরিক্যালস প্রবলেম আমি সলভ করে দেখাচ্ছি। তো এখানে কি বলেছে, এই সেল রিঅ্যাকশনটা দিয়েছে, সেল রিঅ্যাকশনটা দিয়ে বলেছে রিঅ্যাকশন ইজ দ্য রিঅ্যাকশন পসিবল, অর্থাৎ বিক্রিয়াটা কি সম্ভব। তো সম্ভব কিনা কিভাবে বুঝবো, তাহলে ডেল জি যদি নেগেটিভ হয় তাহলেই সম্ভব, ডেল জি যদি পজিটিভ হয় তাহলেই সম্ভব না, বোঝা গেছে। তাহলে দেখা যাক কি হয়, তাহলে সলভ করা যাক। দেখো ওকে, তাহলে দেখো জেড এন, এখানে মান দেওয়া আছে, যদিও মান দেওয়া আছে, মানটা দেওয়া আছে এরকম ই জিরো, ই জিরো ধরো জেড এন থেকে জেড এন টু প্লাস যেটা হয়েছে জেড এন টু প্লাস, এটার মান দেওয়া আছে প্লাস প্লাস 0.76 ভোল্ট। আবার ই জিরো অফ সিইউ টু প্লাস থেকে সিইউ যেটা হয়েছে সেটার মান দেওয়া আছে 0.34 ভোল্ট, এরকম দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখো, তাহলে ই জিরো সেল সমান কত হবে, ই জিরো সেল, ই জিরো সেল সমান, ই জিরো সেল সমান তাহলে হবে ই জিরো অফ, এটা যদি স্ট্যান্ডার্ডে ধরছি আমি স্ট্যান্ডার্ড ধরেই করছি, যে এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে যদি দেওয়া থাকে তাহলে ই জিরো বসাবে, আর যদি বলে যে কোনো উষ্ণতা ও তাপে তাপমাত্রায় তাহলে ই জিরো বলার দরকার নেই, ই বললেই হবে, সিম্পল ই বললেই হবে, ঠিক আছে। তো ওটা ব্যাপার না, যাই হোক। তাহলে এক্ষেত্রে দেখো ই জিরো অফ, ই জিরো অফ কী হবে, প্রথমে ক্যাথোড, ক্যাথোড ই জিরো অফ ক্যাথোড, ক্যাথোড ক্যাথোড মাইনাস ই জিরো অফ অ্যানোড, ওকে, ই জিরো অফ ক্যাথোড মাইনাস ই জিরো অফ অ্যানোড। ক্যাথোডে তাহলে কি ঘটছে, ক্যাথোডে ক্যাথোডে আছে এটা, তাই না, ক্যাথোডে আছে এটা প্লাস 0.34 মাইনাস, আচ্ছা এটা জেড এন থেকে জেড এন টু প্লাস, জেড এন থেকে জেড এন টু প্লাস, কিন্তু এটা তো অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে, এটাকে রিডাকশন পোটেনশিয়ালে কনভার্ট করতে হবে, ই জিরো জেড এন টু প্লাস থেকে জেড এন, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 0.76 ভোল্ট, ওকে। তাহলে মাইনাস অফ মাইনাস 0.76 ভোল্ট, তাহলে আলটিমেটলি কত হচ্ছে প্লাস 0.34 প্লাস 0.76, তাহলে কত হচ্ছে 1.10 ভোল্ট,
এটা ই জিরো সেল, ই জিরো সেল পেয়ে গেলাম। তাহলে ডেল জি জিরো, তোমরা এবার কনফিউজ হয়ে যাবে যে ডেল জি দিয়ে তো শিখালেন, তাহলে ডেল জি জিরো কেন বলছেন? ডেল জি জিরো একই কথা, শুধুমাত্র টেম্পারেচারটা যখন 25°C 1 মোলার কনসেন্ট্রেশন আর 1 atm চাপ যখন হবে তখনই ডেল জি জিরো বলবো, আর আদার্স যে কোনো অন্যান্য টেম্পারেচার থাকলে তখন বলবো ডেল জি। আর কোনো কিন্তু তফাৎ নেই, এটা কোনো ব্যাপার না। ওকে, তাহলে এটা আমি ধরছি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে, স্ট্যান্ডার্ডে ধরেছি। এখানে স্ট্যান্ডার্ড যদি লেখা থাকে পরীক্ষায় তাহলে ই জিরো বসাবে, আর যদি যে কোনো টেম্পারেচার প্রেসার বলা থাকে তাহলে দরকার নেই। স্ট্যান্ডার্ড, এটা ধরো স্ট্যান্ডার্ডে আমি ধরে করছি আর কি, ঠিক আছে। আর ডেল জি জিরো সমান কি? মাইনাস এন এফ ই জিরো, ই জিরো সেল। ওকে, তাহলে এবার মান বসাই। এন কটা লেগেছে এখানে? দেখো এখানে দুটো এন লেগেছে না, যদি আমি দেখাই। আচ্ছা দেখো, জেড এন থেকে কি হচ্ছে, জেড এন টু প্লাস, জেড এন টু প্লাস কটা ইলেকট্রন? দুটো, তাই না? দুটো ইলেকট্রন। আবার সিইউ টু প্লাস, দুটো ইলেকট্রন গ্রহণ করে সিইউতে পরিণত হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন লাগছে। তাহলে এক্ষেত্রে কত বসাবো? -2 ইলেকট্রনের সংখ্যা, যতগুলো মানে অংশগ্রহণকারী ওই রিঅ্যাকশনটায় অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা। আর এফ এর মান তো আমরা জানি 965, তাই না? আর ইন্টু ই জিরো সেল, ই জিরো সেলটা কত? 1.10। ওকে, তাহলে আলটিমেটলি কত আসছে? নেগেটিভ আসছে না? এটা যাই মানই হোক না কেন, এটা যাই মান হোক, তোমরা এই মানটা কত হচ্ছে হিসাব করে ক্যালকুলেশন করে একটু কমেন্টসে জানাবে। তো আমি আর ক্যালকুলেশনটা করছি না, তো ক্যালকুলেশন করে তোমরা কমেন্টসে জানাবে। যাই হোক, আলটিমেটলি নেগেটিভ আসছে তো মানটা। তাহলে নেগেটিভ যদি আসে, ডেল জি যদি নেগেটিভ আসে, তাহলে কি বিক্রিয়াটা স্পন্টেনিয়াস অর্থাৎ স্বতঃস্ফূর্ত, তাহলে রিঅ্যাকশনটা কি পসিবল। বোঝা গেছে? যখন নিটে এরকম অপশন থাকবে যে দ্য রিঅ্যাকশন ইজ পসিবল, ইম্পসিবল, ইন ইকুইলিব্রিয়াম, নান অফ দিস, যাই হোক একটা থাকবে, তো তখন কিন্তু এটা যে পসিবল সেটা বলতে পারবে, ঠিক আছে, যদি থাকে এরকম। ঠিক আছে, যেমন ভাবেই কোশ্চেন দেখ না কেন, কি আসবে এগুলো তো মানে নিট বা ওই যেগুলো সর্বভারতীয় পরীক্ষা সেগুলোর কিন্তু কোশ্চেন অ্যাকচুয়ালি কিভাবে দিতে পারে সে কিন্তু আগে থেকে বলা সম্ভব না। যে এই যে ধরো এইচএস এক্সাম, বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু কিছু সাজেশন করে দেওয়া যায় যে এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো এরকমই আসবে, এরকম একটা বলে দেওয়া যায়। ওগুলোও বলা যায়, যায় না সেটা বলছি না, কিন্তু অতটা কিন্তু নিখুঁতভাবে বলা সম্ভব নয়। কোন বছর কিভাবে কি আপডেট করে দেবে কোশ্চেনের কেউ বলতে পারবে না, তাই না? তো সেই জন্য সেইভাবেই কিন্তু প্রিপারেশন নেওয়াটা উচিত। ঠিক আছে, চলো এবারে দেখো নানস্ট ইকুয়েশন। নানস্ট ইকুয়েশন কি বলছে? এটা হচ্ছে নানস্ট ইকুয়েশন, ই সমান ই জিরো মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ। এবার দেখো আমরা কি জানি, তাপগতিবিদ্যার যে কনসেপ্ট সেখান থেকে আমরা এই নানস্টের যে ইকুয়েশন সেটাকে আমরা প্রুভ করব। ঠিক আছে, চলো তাহলে দেখো তাপগতিবিদ্যা থেকে আমরা কি জানি, ডেল জি সমান ডেল জি জিরো মাইনাস আর টি এল এন কিউ। তাহলে এই ইকুয়েশনটা গিভস ফ্রি এনার্জি অ্যান্ড গিভস ফ্রি এনার্জি আর হচ্ছে সেল পোটেনশিয়াল এর মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা থেকে আমরা কি জানি, ডেল জি সমান মাইনাস এন এফ ই সেল, আর ডেল জি জিরো সমান তাহলে কি হবে, মাইনাস এন এফ ই জিরো সেল। তাহলে এখান থেকে দেখো তাহলে ডেল জি জিরো মানে কি হবে, মাইনাস এন এফ ই সেল সমান, তাহলে মাইনাস এন এফ ই সেল সমান কি হচ্ছে, মাইনাস এন এফ ই জিরো সেল প্লাস আর টি এল এন কিউ। বোঝা গেছে? এখানে ডেল জি জিরো সমান যেটা পাচ্ছি, ডেল জি জিরো সমান কি পাচ্ছি, এই যে মাইনাস এন এফ ই জিরো সেল। বোঝা গেছে? আর এক্ষেত্রে কি পাচ্ছি, মাইনাস এন এফ ই সেল ডেল জির ক্ষেত্রে কি মাইনাস এন এফ ই সেল। তাহলে এক্ষেত্রে মাইনাস এন এফ ই সেল, এটাই মান বসাচ্ছি জাস্ট। বোঝা গেছে? এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এটাই মান বসাচ্ছি, এটাকে যদি 1 নম্বর দিই,
এক নম্বর সমীকরণে এই ভ্যালুগুলো পুট করছি, এই যে ভ্যালুগুলো লিখলাম না, এই ভ্যালুগুলো জাস্ট পুট করে দিচ্ছি। তাহলে কি ডেল জি সমান কি মাইনাস এন এফ ই সেল, তাহলে মাইনাস এন এফ ই সেল সমান মাইনাস এন এফ ই জিরো সেল প্লাস আর টি এল এন কিউ। ঠিক আছে, এবারে দুটো সাইডকে, বোথ সাইডকে, দুদিককেই কত দিয়ে ভাগ করে দিচ্ছি, মাইনাস এন এফ দিয়ে। মাইনাস এন এফ দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে ই সেল মাইনাস এন এফ দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে কি হবে, এটাকে এন এফ দিয়ে ধরো ভাগ করছি, মাইনাস এন এফ দিয়ে, তাহলে কেটে যাচ্ছে, এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে ই সেল। ই সেল সমান কি ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ, নিচে এন এফ বসে যাবে, তাই না? সবগুলোকেই তো এন এফ দিয়ে ভাগ করছি, মাইনাস এন এফ, তাহলে এটাও কি মাইনাস এন এফ দিয়ে ভাগ করছি, তাহলে মাইনাস আর প্লাস কি মাইনাস মাইনাস আর টি বাই এন এফ এল এন কিউ। ঠিক আছে, এবারে দেখো যখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার মানে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মানে 298 কে, এই 298.15 যদি তুমি নাও লেখো এটা কোনো ব্যাপার নয়, এটা পারফেক্ট মান, কিন্তু 298 কেলভিন হলেই হবে। ঠিক আছে, তাহলে লিখলেই হবে ওটা। আর তাহলে এল এন কিউ সমান কি, এল এন কে লগ করতে হলে 2.303 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2.303 ইন্টু লগ কিউ মানে এল এন কিউ। বোঝা গেছে? এটা কিন্তু মনে রাখবে, এটা শিখে রাখবে। ঠিক আছে, তাহলে ই সেল সমান, এখানে যদি সব মানগুলো যতক্ষণ যেগুলো আমরা পেলাম এখানে দেখো, যদি সব আমরা বসিয়ে দিই তাহলে ই সেল সমান কি ই জিরো সেল, এটা ই জিরো সেল কিন্তু ই জিরো জিরোই লেখা ছিল, যদিও তোমরা বুঝতে পারো মানে এখানে কালি পড়ে গেছিলো, যাই হোক। তাহলে ই জিরো সেল মাইনাস ভ্যালুগুলোকে যদি পুট করা হয়, ভ্যালুগুলোকে পুট করলাম সব, তাহলে এখানে মানে এখানে আর টি এর ভ্যালু যদি পুট করি তাহলে এটা আসবে এল এন কিউ। এবার এল এন কে যদি লগ করতে হয় কত দিয়ে গুণ করা হয়েছে, এই 2.303 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে, তাহলে এটাকে যদি 2.303 দিয়ে গুণ করা হয় তাহলে এটা কি হয়ে যাবে, লগ হয়ে যাবে, এল এনটা লগ হয়ে যাবে। তাহলে সেটাই হয়েছে, এটা দিয়ে গুণ করলে হবে 0.059, 0.059 মনে রাখলেই হবে। ওকে, 0.05916 মনে রাখার দরকার নেই, 0.059, এটা কিন্তু পারফেক্ট মান, কিন্তু এই 0.059 মনে রাখলেই হবে। তোমরা আসন্ন মান শিখেছো তো সেই জন্যই এগুলো জানবে নিশ্চয়ই। ঠিক আছে, লগ কিউ এটাই কি নার্স্ট ইকুয়েশন, এটাই নার্স্ট ইকুয়েশন অর্থাৎ নার্স্টের সমীকরণ। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, চলো এবার একটা ক্যালকুলেশন করা যাক, একটা অঙ্ক। ক্যালকুলেট ইএমএফ, এই যে সেলটা এটার ইএমএফ ক্যালকুলেট করতে হবে। করো তাহলে, কিভাবে করবে দেখো। তাহলে দেখো, ক্রোমিয়াম কি হচ্ছে, ক্রোমিয়াম 3+, কটা ইলেকট্রন তাহলে উৎপন্ন হবে এখানে, মানে কটা ইলেকট্রন বর্জন করেছে এই ক্রোমিয়াম, 3টে ইলেকট্রন বর্জন করেছে না, 3টে ইলেকট্রন বর্জন করেছে। আবার এখানেও দেখো Fe2+, কটা ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, এফিতে। তাহলে এই সমীকরণটাকে কত দিয়ে গুণ করতে হবে, আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে, এটাকে যদি 2 দিয়ে, ইলেকট্রন সংখ্যাটাকে সমান করতে হবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 6 হয়ে যাবে, এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই তো? তাহলে করা যাক। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 আর এটা কত হয়ে যাবে, 6। বোঝা গেছে? আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3, আর এটা কত হবে, 3 দিয়ে 6, এটা কত হয়ে যাবে, 3। বোঝা গেছে? তাহলে 6 ইলেকট্রন কেটে গেল, তাহলে এখানে পড়ে রয়েছে কি 2Cr প্লাস 3Fe2 প্লাস থেকে কি হচ্ছে আর 2Cr3 প্লাস 3Fe। ওকে, এটা তাহলে কি পেয়ে গেলাম, সেল রিঅ্যাকশন পেয়ে গেলাম। এবার অঙ্কটা করা যাক। এক্ষেত্রে মান দেওয়া আছে, এরকম মান দেওয়া আছে E0, এটা স্ট্যান্ডার্ডেই করছি, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে করছি অঙ্কটা। তাহলে E0 বসাচ্ছি, সেই জন্য E0 Cr3+ থেকে ধরো Cr, এটার মান দেওয়া আছে -0.75 ভোল্ট। আবার E0 অফ Fe2+ থেকে Fe, এটার মান দেওয়া আছে
0.45। এগুলো সবই রিডাকশানেই আছে, তো সেহেতু এগুলোর চেঞ্জ করার দরকার নেই, ঠিকঠাকই আছে। ওকে, তাহলে ই সেল সমান কি, ই জিরো সেল সমান তাহলে কি হবে, ক্যাথোডের মানটা কত, -0.45। ওকে, আর অ্যানোডের মানটা কত, সরি ওখানে করছি না, এখানে করছি। ই0 সেল সমান কি হচ্ছে, -0.45 -0.75। ওকে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 0.45 প্লাস 0.75, তাহলে কত আসছে আলটিমেটলি? এটা যোগ করলে কত হবে, যোগটা একটু করো, কিছু তো করো না, তাহলে কত হচ্ছে এটা, যোগ করলে, আচ্ছা যোগ করা হবে না, এটা তো মাইনাস, তাই না, মাইনাস, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে যোগ করলে কত হচ্ছে, এটা প্লাস হবে, তাই না, প্লাসের, এটা বড় কি আছে, 75 বড়, তাহলে বড় চিহ্ন কি, প্লাস, প্লাস 30 ভোল্ট, এটা তাহলে পেয়ে গেলাম ই সেল। ঠিক আছে, তাহলে এবারে অঙ্কটা করা যাক। আমরা কি জানি, ই সেল মানে সেলের ইএমএফ সমান কি, ই0 সেল, আমরা নার্সটার ইকুয়েশন থেকে জেনেছি, ই সেল -0.059 বাই এন, এন বলতে যতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে, কতগুলো ইলেকট্রন ব্যবহৃত হয়েছে এখানে, এখানে ইলেকট্রন ব্যবহৃত হয়েছে কতগুলো, 6টা, বাই 6 লগ কনসেন্ট্রেশন অফ Cr3+, তাই তো, Cr3+ বাই কনসেন্ট্রেশন অফ Fe2+, তাই তো, Fe2+। যেগুলো সলিড হয়, সলিডগুলোর কনসেন্ট্রেশন 1 হয়, সেই জন্য ওগুলোকে লিখলাম, এগুলোকে লিখতেও পারো, কনসেন্ট্রেশন যেহেতু 1, সেহেতু এর সাথে যদি 1 গুণ হয় কি হবে, ওটাই তো থাকবে না, এটাই। এবার এগুলোর মান যা দেওয়া থাকবে সেই হিসাবে এই মানগুলোকে পুট করলেই অঙ্কটা করতে পারবে, বোঝা গেছে? এই মানগুলো পুট করবে, বিভিন্ন রকম মান বিভিন্ন জায়গায় দেওয়া থাকতে পারে, তো এই মানগুলো যেই কনসেন্ট্রেশনটা দেওয়া থাকবে সেই কনসেন্ট্রেশনটা পুট করবে। আচ্ছা, এখানে যদি কনসেন্ট্রেশন এরকম দেওয়া থাকে, কনসেন্ট্রেশনটা এখানেও লেখা থাকতে পারে, এখানে লেখা থাকতে পারে কিছু, মানে এখানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকতে পারে 1 মোলার, আর এটা হয়তো দেওয়া থাকবে 0.1 মোলার, এরকম দেওয়া থাকতে পারে, যাই থাক সেগুলোকে বসাবে। ঠিক আছে, যাই থাক সেগুলোকে বসাবে। আচ্ছা, এই আমি যেটা দিলাম এটাকেই তোমরা ক্যালকুলেশন করে তোমরা কমেন্টসে জানাবে উত্তর কত হলো, আর লগ যেটা যত বেরাবে সেটাকে ক্যালকুলেটর মারবে, তাহলেই পেয়ে যাবে। আর ক্যালকুলেটর যেহেতু ব্যবহার করতে দেয় সেহেতু বের করতে পারবে, আর এই ক্যালকুলেটর মেরেই বের করতে হয়, ক্যালকুলেটর ব্যবহার না করলে কীভাবে আর বের করবে, তো ক্যালকুলেটর ব্যবহার করেই বের করতে হবে এই ভ্যালুটা। ঠিক আছে, আর ই সেলের মান বসিয়ে দেবে, ই0 সেলের মান কত পেয়েছি, -0.45 -0.059/6 লগ, মানগুলো বসিয়ে দিই। Cr3+ এর মান কত, 1, তাহলে 1/Fe2+ এর মান কত, 0.1। ওকে, এবারে এটা ক্যালকুলেশন করে বলবে কত হলো। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেম একটা দেখা যাক। দেখো কি বলেছে, ক্যালকুলেট দ্য সেল পোটেনশিয়াল ফর, একই রকমের অঙ্ক, Zn Cu সেল when Zn2+ equal to 10 molar and Cu2+ equal to 1 molar at 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। রিডাকশনটা দেখে নাও, রিডাকশনে কি হচ্ছে, অর্থাৎ Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে Cu-তে পরিণত হচ্ছে। এই রিডাকশন পোটেনশিয়ালের মান দেওয়া আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের মান দেওয়া আছে 0.34, আর অক্সিডেশন ঘটছে, অক্সিডেশন পোটেনশিয়ালের মান এটা দেওয়া আছে। ওকে, তাহলে এটা কত, Zn কি হচ্ছে, দুটো ইলেকট্রন বর্জন করে কিসে পরিণত হচ্ছে, Zn2+-এ, তাহলে এখানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কত দেওয়া আছে, 0.76। ওকে, তাহলে এবারে এইটা
দুটো ইলেকট্রন কেটে গেল, দুটো ইলেকট্রন কেটে গিয়ে আলটিমেটলি সেল রিঅ্যাকশনটা কি দাঁড়াচ্ছে, Cu2 প্লাস প্লাস Zn, আর এখানে কি হচ্ছে Cu প্লাস Zn2 প্লাস। তাহলে এখানে এই দুটোকে যোগ করে দাও, যেহেতু এটা যোগ করেছি তাহলে এটাও যোগ হবে, তাহলে যোগ করলে কত হবে 1.10 ভোল্ট। ওকে, তাহলে E সমান E0 সেল মাইনাস 0.059 বাই n, ঠিক আছে। তাহলে এখানে কত বেরিয়েছে 1.10 বসিয়ে দিয়েছি, আর 0.059 বাই 2 ln। আচ্ছা lnটা দেখো, ln বা log q, log এ কি হবে, এই যে মানটা দেখতে পাচ্ছ q এর মানটা Zn2 প্লাস বাই Cu2 প্লাস, q এর মানটা আগে বের করে নিয়েছি এখানে, Zn2 প্লাস বাই Cu2 প্লাস। Zn2 প্লাস এর মান কত আছে 10, আর Cu2 প্লাস এর মান কত আছে 1, তাহলে log 10, log 10 মানে কত 1, log 10 মানে কি 1, তাই তো। 1 যদি হয় তাহলে ইন্টু 1 করলে ওটাই হবে, ওটাই যদি হয় তাহলে এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় কি হবে 1.10 মাইনাস 0.0296, এটাকে যদি বিয়োগ করা যায় কত হবে 1.07। অঙ্কটা বোঝা গেছে। তাহলে এইরকম ধরনের কিন্তু তোমাদের নিউমেরিক্যালস প্রবলেমগুলো আসবে। তো নেক্সট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আমার যে আদার্স যে ভিডিওগুলো রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও, আর এইভাবেই তোমরা পড়াশুনো চালিয়ে যাও। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো এবং আনন্দের সাথে পড়াশোনা করো। স্টাডি আর মেক স্টাডি ইজিয়ার।